পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের লোভ আর নিকৃষ্ট মানসিকতার জন্য অন্য কিছু সাধারণ মানুষের জীবন এক নিমিষে ধ্বংস হয়ে যায়। আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটির গল্প ঠিক এতটাই জঘন্য এবং নির্মম। আজ আমি এক্সপ্লেন করব তামিল ভাষায় চমৎকার একটি ক্রাইম থ্রিলার মুভি সত্যেন্দ্র মারুদু ফানিলাই। এক অনাথ ছেলের ভালোবাসা আর তার স্ত্রীর ওপর নেমে আসা এক ভয়াবহ বিপদের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। আশা করি আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখা যায় যে একটি দরজায় নক করে। রাম দরজা খোলে। তখনই মেয়েটি জিজ্ঞেস করে জানকী কোথায়। দেখা যায় আশেপাশে কোথাও রুমের ভেতরে জানকী ছিল না। এছাড়া মেয়েটি দেখতে পায় ঘরের ভেতরে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রাখা। রামকে দেখে বোঝাই যাচ্ছিল সে মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপরেই রাম বলে, জানকী কোথায় আমি কি করে জানবো, হয়তো বা আশেপাশে কোথাও গেছে। এরপরে মেয়েটি সেখান থেকে চলে যায়। রাম এর পরেই যখনই পেপার দেখে সে দেখতে পায় পাহাড় থেকে একটি মেয়েকে ফেলে দিয়ে খুন করা হয়েছে। আর সাথে সাথে তার জানকীর কথা মনে পড়ে, যদি জানকীকে খুন করে ফেলা হয়। আর এই জন্য সে দৌড়ে চলে যেতে থাকে সেই মেয়েটির লাশ যেখানে পাওয়া গেছে সেখানে। রাম যখনই একটু সামনে দৌড়ে আসে ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। আর রামকে পুলিশ কোনো কথা না বলেই টানতে টানতে থানায় নিয়ে যায়। আর এদের কথা থেকে বোঝা যাচ্ছিল যে মেয়েটিকে গতকাল রাতে পাহাড় থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে সেটা জানকী। আর পুলিশ জানকীর খুনের জন্য রামকে সন্দেহ করে, এজন্য তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু সিচুয়েশনটা এমন হলো কি করে সেটা দেখার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রামকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ করে তার চোখে পড়ে রাস্তার পাশে একটি রেস্টুরেন্ট যেখানে জানকী পথ শিশুদের খাবার দিচ্ছিল। এটা দেখার পর রাম জানকীর ওপর থেকে চোখ ফেরাতে পারছিল না, কারণ রাম নিজেও একজন অনাথ। তাই এতিম বাচ্চাদের কষ্টটা রাম খুব ভালো করেই বোঝে। আর সেই এতিম বাচ্চাগুলোকে পরম যত্ন সহকারে জানকী খাওয়াচ্ছিল। আর এই জন্য রাম জানকীকে দেখার পরেই তার ভালো লেগে যায়। এরপরেই জানকীর বাড়ির দৃশ্য দেখানো হয়। জানা যায় জানকীর বাবা মিস্টার রুদ্র, আর মিস্টার রুদ্রের বাড়িতে আজকে সিএম এসেছে জানকীর বিয়ের কথা বলতে। কিন্তু সেটা সিএম এর ছেলের সাথে নয়, বরং সিএম নিজেই জানকীকে বিয়ে করতে চায়। আসলে একজন জ্যোতিষী তাকে বলেছে সে যদি জানকীকে বিয়ে করে তাহলে তার ভাগ্য আরো বেশি প্রসন্ন হবে আর ক্যারিয়ার আরো বেশি ভালো হবে। এই জন্য সে জানকীকে বিয়ের অফার দেয়। যদিও সে জানকীর চেয়ে বয়সে অনেক বড় এবং সে আগে বিয়েও করেছে, কিন্তু তারপরেও সে জানকীকে বিয়ে করতে চায়। কিন্তু এই প্রপোজাল শোনার পরে জানকীর মা বলে, আমার মেয়ে কোনো পণ্য নয়, তাই জানকীকে আমি আপনার কাছে বিয়ে দেব না। এতে সিএম রেগে যায় আর সে রুদ্রাকে বলে, তোমার নিশ্চয়ই মনে আছে তোমাকে মিনিস্টার কে বানিয়েছে, তাছাড়া তোমার উপরে 2টো মার্ডার কেস রয়েছে। এই বিয়েটা যদি না হয় ভালো হবে না, তোমাকে সরাসরি মিনিস্টার থেকে জেলে পৌঁছে মরতে হবে। এভাবে হুমকি দিয়ে সিএম সেখান থেকে চলে যায়। এইদিকে রুদ্রা অনেক বেশি রেগে যায়। তার স্ত্রী এখন এমন একটা অফার কিভাবে রিজেক্ট করলো। জানকীর বিয়ের বদলে তার মিনিস্টারের পদটা বেঁচে যেত। আর এই জন্য রেগে মেগে সে ছাদে চলে আসে যেখানে জানকীর মা কাপড় রোদে দিচ্ছিল। ঠিক ওই সময়টাতে কোনো কথা না বলে সে জানকীর মায়ের পেছন থেকে লাথি মেরে তাকে ছাদ থেকে ফেলে খুন করে ফেলে। আর এইটা তার বাড়ির ড্রাইভার দেখে ফেলে। সে সেখানে চলে আসে আর বলে, স্যার আপনি এটা কি করলেন? তখনই রুদ্রা বলে, চুপ থাকলে বেঁচে থাকবে, আর নয়তো তোমাকেও খুন করে ফেলবো। লোকটা ভয়ে চুপ হয়ে যায়। রুদ্রা তার স্ত্রীকে মেরে ফেলে যাতে জানকীর বিয়েতে সে বাধা দিতে না পারে, আর জানকীকে সেই সিএম এর সাথে বিয়ে দিয়ে যেই মিনিস্টারের পদটা যেন সে বহাল রাখতে পারে। আর এ থেকে বুঝতেই পারছেন রুদ্রা কতটা নিকৃষ্ট আর জঘন্যতম প্রাণী। আর এরপরেই রুদ্রা তার লোকদেরকে পাঠিয়ে দেয় জানকীকে খোঁজার জন্য। জানকী আসলে এই বাড়িতে থাকে না। জানকী অন্য একটা শহরে আলাদাভাবে নিজের মতো সাধারণ জীবনযাপন করে। জানকী তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ সে জানতো তার বাবা কেমন লোক। আর এই জন্য সে এইখান থেকে আলাদা থাকে। আর এখন সে কোথায় থাকে সেটা তার পরিবারকে সে কখনোই জানায়নি। এইদিকে জানকী যেখানে থাকতো সেখানে রানেশ চলে আসে। এই রানেশও জানকীকে বিয়ে করতে চায়। রানেশ জানকীকে ভালোবেসে বিয়ে করতে চায় না, বরং রুদ্রা অর্থাৎ জানকীর বাবা জানকীর নামে অনেক সম্পত্তি লিখে রেখেছে। সেই সম্পত্তির লোভেই রানেশ তাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে। রানেশের বাবারও অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু সে অনেক ঋণের নিচে পড়ে গেছে। আর রানেশ তার বাবার ঋণের টাকা পরিশোধ করার জন্যই জানকীকে বিয়ে করতে চায়। জানকীকে বিয়ে করলে জানকীর প্রপার্টি দিয়ে সে তার বাবার ঋণ পরিশোধ করবে। আর রানেশের বাবাও তাকে বলেছে যে করেই হোক জানকীকে পটাও, কারণ জানকীর নামে 300 কোটি টাকার প্রপার্টি রয়েছে। এদিকে জানকী সেই সম্পত্তির একটা টাকাও চায় না, কারণ জানকী জানে তার বাবা কত মানুষকে ঠকিয়ে কত মানুষকে মেরে এই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এরপরে আবারও রামকে দেখানো হয় যে তার অফিসে ছিল। রাম তার বন্ধুর সাথে বসে একটা ইমেল লিখছিল, একটা কমপ্লেইন মেইল, যেটা সে তার ম্যানেজারকে পাঠায়। সেই কমপ্লেইন মেইলটা ছিল সেই অফিসেরই আরো একজন এমপ্লয়ির বিরুদ্ধে।
আসলে ইয়োগী নামের সেই এমপ্লয়ি অফিসেরই ল্যাপটপ চুরি করে বিক্রি করে দিত কম দামে। অন্যদিকে দেখা যায় সে ম্যানেজারের কাছে একেবারে ভালো সেজে থাকতো। এই জন্য কিছুদিন পরেই তার প্রমোশনও হতে যাচ্ছিল। ম্যানেজারকে পুরো সত্যিটা জানাতে চেয়েছিল সে পুরোটাই লিখে মেল করে দেয়, কিন্তু তারা সেই মেলটা তাড়াহুড়ো করে সেন্ড করতে গিয়ে ইয়োগীর মেলও একটা কপি পাঠিয়ে দেয়। বাহ! আর এতে তারা অনেক টেনশনে পড়ে যায় স্বাভাবিকভাবেই। এই জন্যই তারা তাড়াতাড়ি ইয়োগীর কাছে আসে আর তার ধ্যান সরানোর চেষ্টা করে যাতে সেই মেলটা তারা সেখান থেকে ডিলিট করে দিতে পারে। আর এতে তারা সফলও হয়। এরপরে তারা রাতে নাইট ক্লাবে চলে আসে। সেখানে রাম আবারও জানকীকে দেখতে পায়। সে জানকীকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু জানকী প্রথমে সেটা রিফিউজ করে দেয়। কিন্তু কয়েকবার ট্রাই করার পরে জানকী সেটা নেয়। আর এইটা যখন রানেশ জানতে পারে সে প্রচন্ড রেগে যায়। টানতে টানতে সেখান থেকে সে জানকীকে নিয়ে আসে। সে তার উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, আমি কতদিন থেকে তোমার পেছনে ঘুরছি, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। আর এইখানে তুমি একজন ছোট লোকের কাছ থেকে অফার নিচ্ছ। ওর কি এমন আছে, তুমি ওর অফারটা নিলে কেন? এইটা শুনে জানকীও রেগে যায়। সে রানেশকে বলে, আমি শুধু তোমাকে বন্ধু ভাবি, এর বেশি কিছুই নয়। তাই তুমি আমাকে এগুলো বলতে আসবে না। তুমি আমার বন্ধু, তাই ভেবো না তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে। এতে করে রানেশ আরো বেশি রেগে যায় আর পথের মাঝখানেই জানকীকে গাড়ি থেকে নামিয়ে চলে যায়। রানেশের এমন ব্যবহার দেখে জানকী হতবাক হয়ে যায়। এরপরেই জানকী খেয়াল করে আশেপাশে বেশ কয়েকটা হুকার দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা একটা রেড জোন এরিয়া। একটু পরে দেখা যায় সেখানে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দিচ্ছিল আর তারা জানকীকে দেখে। রানেশের গাড়ি চলে যাবার পরপরই তারা জানকীর কাছে আসে এবং তাকে বিভিন্নভাবে টিজ করতে থাকে, বাজে কথা বলতে থাকে। জানকী তাদেরকে কাছে আসতে না করে, কিন্তু দেখা যায় সেই বখাটেগুলো জানকীর কাছে ঘেঁষছিল। এমনকি তাদের উদ্দেশ্য ভালো ছিল না। ঘটনাক্রমে রাম সেখান দিয়েই যাচ্ছিল। জানকীকে দেখার সাথে সাথেই সে বাইক থামিয়ে ফেলে। সেই ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা কথা শুনছিল না, জানকীকে আরো বাজে কথা বলছিল। ঠিক সেই সময়টাতে রাম রেগে গিয়ে তাদেরকে প্রচন্ড ধোলাই করে। মার খেয়ে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রামের এই ব্যবহার দেখে জানকীর অনেক বেশি ভালো লাগে আর তাদের দুজনের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। জানকী আসলে রামের প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই কথায় কথায় তারা একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে। আর এরপরেই ওই সময়টাতে রাম জানকীকে তার বাইকে করে হোস্টেলে পৌঁছে দেয়। আসলে জানকী হোস্টেলেই থাকতো। এরপরেই আমরা ববিকে দেখতে পাই, যে একজন রিসোর্টের মালিক, আর সে এইখানে বসে ফরেনারদের সাথে মিটিং করছিল। আসলে ববি তার বিজনেসে খুব ভালো করছিল। এর পেছনে একটা গোপন কারণ রয়েছে। ববির রিসোর্টটা খুবই সুন্দর আর সেটাও রিজনেবল প্রাইসে। এই জন্য মানুষ সময় পেলেই নিজেদের ক্লান্তি দূর করার জন্য সে রিসোর্টে আসতো। কিন্তু ববি রিসোর্টের প্রত্যেকটা রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, আর যাতে করে সেখানকার সব কাপলদের পার্সোনাল ভিডিও তার কাছে থাকে। আর এইগুলো দেশের বাইরে সে বিক্রি করত। এমনকি অনেক সময় সে ডার্ক ওয়েবে লাইভ স্ট্রিমও চালাতো, আর এর থেকেই সে কোটি কোটি টাকা ইনকাম করত। অন্যদিকে সেখানে যারা আসতো তারা কোনোভাবেই জানতোই না যে ববি এই কাজটা করছে, আর তাদের গোপন ভিডিও ডার্ক ওয়েব থেকে অসংখ্য মানুষ দেখছে। এদিকে ববি তার রিসোর্টে মানুষ নিয়ে আসার জন্য সার্ভিস অনেক ভালো দেয়। এছাড়া বিভিন্ন সময় 50%, 70% পর্যন্ত অফার দিয়ে থাকে। আর এতে করে মানুষের লোভে পড়ে সেই রিসোর্টেই বেশি আসা যাওয়া করে। এদিকে রামের অফিসে নতুন ম্যানেজার ঘোষণা করার একটা ইভেন্ট করা হয়েছিল। সেখানে ইয়োগী একেবারেই নিশ্চিত ছিল যে সে হতে যাচ্ছে এই অফিসের নতুন ম্যানেজার। কিন্তু যখনই নতুন ম্যানেজার হিসেবে রামের নাম অ্যানাউন্স করা হয়, তখন ইয়োগী হতবাক হয়ে যায়। আর এইখানে কোম্পানির মালিকের কাছে এসে সে কমপ্লেন করে যে আমার কি কমতি ছিল, আমাকে কেন ম্যানেজার করা হলো না। তখনই অফিসের মালিক ইয়োগীকে বলে, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত। তুমি এই অফিসের ল্যাপটপ চুরি করে বিক্রি করো, আর সেটা জানার পরেও আমি তোমাকে এই অফিসের জবে রেখেছি, বের করে দেইনি। এইটা শুনে ইয়োগী আর কিছু বলে না, চুপ হয়ে যায়। সে বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ কথাটা লিক করেছে, তাই তার সন্দেহ হতে থাকে রামের প্রতি। হয়তোবা রাম এই কাজটা করেছে বলেই তাকে ম্যানেজার করা হয়েছে। এইদিকে দেখা যায় জানকী একটা ক্যাফেতে ছিল, আর সেখানে চলে আসে রানেশ। প্রথমত গতকাল রাতের জন্য সে তাকে সরি বলে, আর এরপরেই বিয়ের প্রপোজাল দেয়। জানকী তখন তাকে বলে সে কখনোই তাকে বিয়ে করবে না, কারণ সে তাকে বন্ধু ভাবত। কিন্তু রানেশ তারও অপমান করেছে। রানেশ তার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর এতে জানকী প্রচন্ড রেগে যায়। আর রেগে সেখান থেকে উঠে চলে আসতে যাবে, ঠিক তখনই সেখানে রাম চলে আসে এবং সে যে ম্যানেজার হয়েছে এই খুশির খবরটা দেয়। আর তাদের এই কথা শোনার পরে রানেশ একেবারে নিশ্চিত হয়ে যায় যে জানকীর সাথে রামের একটা সম্পর্ক চলছে। ঠিক তখনই দেখা যায় গতকাল রাতে রাম যাদেরকে ধোলাই করেছিল তারা আবারও জানকীর থেকে প্রতিশোধ নেবার জন্য সেখানে এসেছে, আর তাদের হাতে ছিল অ্যাসিড। তারা জানকীকে উদ্দেশ্য করে অ্যাসিড মারে। রানেশ সেটা দেখে উল্টো জানকীর পেছনে লুকিয়ে পড়ে, আর অন্যদিকে রাম জানকীকে বাঁচানোর জন্য তার সামনে পিঠ পেতে দেয়। তার পিঠে যে ব্যাগ ছিল অ্যাসিডটা সেটার উপরেই পড়ে, আর এতে জানকী রক্ষা পায়। জানকী অবাক হয়ে যায় যে রাম তাকে বাঁচানোর জন্য তার জীবন ঝুঁকিতে ফেলেছে। এদিকে রানেশের এসব কথা মোটেই ভালো লাগছিল না। সে তার বডিগার্ডদের বলে রামকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা রামকে মারধর করতে শুরু করে আর সেখান থেকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই রাম বলে, তোমাকে যে অপবাদ দেয়া হয়েছে আমাকে নিয়ে, আমি চাই সেটা সত্যি হোক।
তুমি কি আমাকে বিয়ে করবে? জানকী সাথে সাথে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল রাম একজন সৎ মানুষ আর জানকীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে না জেনেই তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। জানকীর বাবা যে মিনিস্টার সেটা তো রাম জানেই না, আর এই জন্য জানকী রাজিও হয়ে যায়। রাম তার টাকা দেখে নয়, বরং জানকীকে ভালোবেসেছিল। এরপরেই তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। রাম তো অনাথ ছিল, তার কেউ নেই। অন্যদিকে জানকীও তার পরিবারকে কিছুই জানায়নি, তার পরিবারও জানে না যে জানকী কোথায় আছে। বিয়ে শেষে তারা দুজন চলে যায় হানিমুনে, আর দুর্ভাগ্যক্রমে ববির রিসোর্টে উঠে যায়। আর এটাই তাদের জীবনটাকে নরক বানিয়ে দেয়। দেখা যায় তারা যখন সেই রিসোর্টে গিয়ে অন্তরঙ্গ হচ্ছিল, ববি সেটা গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করছিল। এদিকে রাম আর জানকী একে অন্যকে উপভোগ করছিল, বেশ ভালোই সময় কাটছিল। কিন্তু এদিকে ববি সবকিছুই ক্যাপচার করে। ববি আসলে অনেক হাই অফার এবং অনেক ভালো ভালো কথা বলে এই রিসোর্টে তাদেরকে নিয়ে এসেছিল, আর এরাও তার ফাঁদে পা দিয়েছে। এদিকে রুদ্রা এখনো জানকীকেই খুঁজে বেড়াচ্ছিল, আর এরপরেই একদিন সে জানকীর ইনফো পেয়ে যায়। এরপরে যখন সে জানতে পারে জানকী একটা অনাথ ছেলেকে বিয়ে করে ফেলেছে, এতে রুদ্র প্রচন্ড রেগে যায়। তার মেয়ে তাকে না বলে বিয়ে করে ফেলেছে, তাও আবার একটা অনাথ ছেলেকে। সে সাথে সাথে তার লোকদের অর্ডার দিয়ে দেয় রামকে মেরে জানকীকে এখানে উঠিয়ে নিয়ে আসার জন্য। সেও দেখতে চায় কতদিন পর্যন্ত তারা পালিয়ে বাঁচবে। এদিকে রাম আর জানকী একে অপরের ব্যাপারে জানছিল। রাম জানায় ছেলেবেলাতেই তার বাবা মা মারা গিয়েছে। বাবা মা মারা যাওয়ার পরে তার একমাত্র চাচাই তাকে দেখাশোনা করে। যদিও তার শৈশবটা কেটেছে দারিদ্রতার মধ্যে, কিন্তু তার চাচা কখনো তাকে ওইভাবে অভাব বুঝতে দেয়নি। এরপর রাম জানায় এমনকি আমাকে ভালোভাবে পড়াশোনাও করিয়েছে, কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ। একদিন আমার সেই চাচা সব টাকা লুটপাট করে এক চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয় দুর্বৃত্তরা, আর তাতেই তার মৃত্যু হয়। বাবা মা মারা যাওয়ার পরে ওই আঙ্কেলই ছিল পৃথিবীতে আমার একমাত্র আপনজন। সে মারা যাওয়ার পরে আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। অবশেষে আমাকে ডক্টরের শরণাপন্ন হতে হয়েছে। আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে ট্রিটমেন্টও নিয়েছিলাম। 6 মাস সময় লেগেছিল সুস্থ হতে। রামের জীবনের এমন উত্থান পতনের গল্প শুনে জানকী ইমোশনাল হয়ে পড়ে, আর এরপরেই জানকী নিজের ব্যাপারে বলতে শুরু করে। আর জানকীর ব্যাপারে শোনার পরেই রাম অবাক হয়ে যায় আর বলে, আরে বাবা, তুমি মিনিস্টারের মেয়ে? আমাকে তো অন্তত আগে বলতে পারতে একবার। এরপরেই জানকী সবকিছু খুলে বলে যে কেন সে তার পরিবার থেকে দূরে থাকে, কেন সে তার বাবার পরিচয় দেয় না, আর কেন সে তার বাবাকে ঘৃণা করে। অন্যদিকে রামের টেনশন হচ্ছিল, কারণ সে জানতো জানকীর বাবা নিশ্চয়ই তাদেরকে ছেড়ে কথা বলবে না, তার এবং জানকীর ক্ষতি করার চেষ্টা তো করবেই। এরপরেই রাম যখন অফিসে আসে, সে তার বন্ধু বান্ধব কলিগদেরকে জানায় জানকীর ব্যাপারে। জানকীর ব্যাপারে শুনে তারাও অবাক হয়ে যায় আর বলে, তুমি কোথায় আর জানকী কোথায়? তুমি একজন মিনিস্টার মেয়েকে রেখেছো তোমার ওই ঘরে? অন্তত একটা ভালো ফ্ল্যাট নাও, লোনে একটা গাড়ি নাও, একটু তো ভালো রাখার চেষ্টা করো মেয়েটাকে। ইয়োগিও সেখানে ছিল। সে সব কথা শোনার পর বলে, আমার এক পরিচিত লোক রয়েছে, সে লোন দেয় খুবই কম ইন্টারেস্টে। তুমি চাইলে তার কাছ থেকে টাকা নিয়ে আপাতত একটা গাড়ি আর ফ্ল্যাট নিতে পারবে, এতে তোমরা ভালোভাবে থাকতে পারবে। জানকীও সেখানেই ছিল। জানকী সবকিছু শোনার পরে বলে তার কিছুই লাগবে না। জানকী বলে, আমরা যেভাবে আছি ঠিক সেভাবেই আছি। অন্যদিকে রামের মনে হতে থাকে অফিসের সবাই ঠিকই বলেছে, একজন মিনিস্টারের মেয়েকে তো আর যেমন তেমন ভাবে রাখা যায় না। এজন্য সে সিদ্ধান্ত নেয় জানকীকে না জানিয়েই সেই ভালো একটা ফ্ল্যাট আর গাড়ির ব্যবস্থা করবে। আর এরপরেই জানকীকে না জানিয়ে সেই ইয়োগীর সাথে কন্ট্যাক্ট করে এবং ইয়োগীকে দিয়ে সেই লোকের কাছ থেকে টাকা নিয়ে নেয়। কিন্তু দেখা যায় লোকটা ছিল গুন্ডা টাইপের। টাকা ফেরত দিতে না পারলে তাদের মারধর এবং বাড়িঘর পর্যন্ত ছিনিয়ে নিত। আর তখনই আমরা জানতে পারি ইয়োগী এই কাজটা জেনে বুঝেই করেছিল। আসলে রাম তাকে ম্যানেজার হতে দেয়নি, সেটারই প্রতিশোধ নেবার জন্য ইয়োগী এই লোকটার কাছে রামকে নিয়ে এসেছে। সে জানে বড় অ্যামাউন্ট লোন নেবার পরে রাম যদি একবারও লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, এই লোকটা রামকে গুন্ডা দিয়ে পেটাবে, আর সেটাই হবে তার প্রতিশোধ। এইদিকে দেখা যায় রুদ্রাসের ড্রাইভার তাকে ব্ল্যাকমেল করে আর বলে, স্যার, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন ছাদ থেকে ফেলে দিয়ে, এটার প্রমাণ আমি। এখন আমি যদি আমার মুখটা বন্ধ রাখতে চাই তাহলে তো কিছু টাকা লাগবে। টাকার পরিমাণ জানতে চায় রুদ্রা। সেই ড্রাইভার 10 লাখ টাকা চায়। আর এতে রুদ্রা রেগে যায়, আর তখনই সে তাকেও কাছে নিয়ে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। আরে বলে, এবার তুমি সবার কাছে সবকিছু বলে দাও। এভাবে রুদ্রা সব প্রমাণ মিটিয়ে ফেলে। এইদিকে ইয়োগী কোথাও যাচ্ছিল, হঠাৎ করে পার্ক করা একটা গাড়ির মধ্যে সে একটা ল্যাপটপের ব্যাগ দেখতে পায়। আর এরপরেই সে আর লোভ সামলাতে পারে না, আশেপাশে একটু ভালো করে দেখে ল্যাপটপটা সে উঠিয়ে নেয়। এরপরেই গাড়িতে বসে সেই ল্যাপটপটা চেক করে দেখতে থাকে কত টাকায় বিক্রি করতে পারবে। আর এরপরেই দেখা যায় সেই ল্যাপটপটা আর কারোই নয়, ববির ছিল। আর ববির ল্যাপটপে সবসময় ক্যামেরা অন এবং জিপিএস লোকেশন অন থাকবে এমন ফিচার অন ছিল, যার ফলে ববির সাথে সাথে ইয়োগীর লোকেশন আর তার ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু বের করে ফেলে, এমনকি ক্যামেরার মাধ্যমে তাকে দেখেও ফেলে। ববি তাকে কল করে আর বলে, ল্যাপটপটা আমার, তুমি ল্যাপটপটা চুরি করেছো এটা আমি জানি, তাড়াতাড়ি ল্যাপটপটা আমাকে ফেরত দিয়ে দাও, নয়তোবা আমি পুলিশে কমপ্লেন করবো, এমনকি তোমাকে খুনও করে ফেলতে পারি। এভাবেই সে তাকে থ্রেট দেয়। এমন থ্রেটের পরে ইয়োগী একেবারেই ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না, কিন্তু ল্যাপটপটা নিয়ে সে খানিকটা দূরে চলে এসেছিল। কি করবে, কোথায় রাখবে বুঝতে না পেরে বাইরে বের হয়ে আসে গাড়ি থেকে। আর তখনই সে দেখতে পায় সামনে ছিল রামের গাড়ি।
যেটা সে লোনে টাকা দিয়ে কিনেছিল। এই জন্য সেই ল্যাপটপটা সে রামের গাড়িতে রেখে দেয়। ইয়োগি ভাবে এবার ববি রামের পেছনে পড়বে এবং তাকেই মারধর করবে। সে খুশি হয়ে যায়। এইদিকে দেখা যায় স্টোর থেকে রাম এবং জানুকি ফিরে এসেছিল। আমরা একটা শকিং ব্যাপার দেখতে পাই, রানেশ এখনো তাদেরকে ফলো করছিল। তারা কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, সবকিছু। এরপরে রাম যখন গাড়িতে ফেরে ববি সেই ল্যাপটপে কল করে। রাম দেখতে পায় অপরিচিত একজনের ল্যাপটপ। সে বুঝতে পারে না এটা কার। যাই হোক, সে কলটা রিসিভ করে। ববি তাকে বলে, তোমার গাড়িতে যে ল্যাপটপটা রয়েছে সেটা আমার। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা তোমাকে দিচ্ছি, ল্যাপটপটা আমাকে পাঠিয়ে দাও। রাম তখন বলে, হ্যাঁ অবশ্যই, অ্যাড্রেসটা দাও। বাড়ি দেখার পরে সে অবাক হয়ে যায়, কারণ বাড়িটা ছিল বিশাল। এছাড়া বাড়ির ভেতর সবকিছু ছিল স্মার্ট প্রযুক্তির, অটোমেটেড। এরপরেই যখন সে ববিকে দেখতে পায় একটু অবাকই হয় যে এটা ববির বাড়ি, একটা রিসোর্ট চালিয়ে এত টাকার মালিক। যাই হোক, সে ল্যাপটপটা তাকে ফিরিয়ে দেয়। এরপরেই ববি যখন সাথে সাথে ল্যাপটপটা ওপেন করে, দেখা যায় সেখানে অলরেডি একটা লাইভ স্ট্রিম চালু ছিল। ববিও বুঝতে পারেনি, আর এই জন্য ভুলবশত সে ল্যাপটপটা খুলে ফেলে। আর যখনই এটা দেখতে পায় সাথে সাথে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এদিকে ল্যাপটপটা ওপেন হতেই সেটার সাউন্ড এবং ঝলক চোখে আসে রামের, কিন্তু রাম তখন কিছুই বলে না। অন্যদিকে ববিও ভান করে তেমন কিছুই হয়নি। ববি তাকে ধন্যবাদ দেয়। এরপরেও রাম সেখান থেকে ধীরে ধীরে কোনো কিছু না বলেই চলে আসে, এমন অভিনয় করে যেন রাম ল্যাপটপে কিছুই দেখেনি। কিন্তু বাইরে আসার পর আমরা বুঝতে পারি রাম আসলে পুরোপুরি ক্লিয়ারলি দেখেছে। রাম ভাবে এটা কি কোনো ওয়েবসাইটের ভিডিও নাকি এই রিসোর্টের ভিডিও। আর সেটা যদি হয় তাহলে তো তারাও সেই রিসোর্টে ছিল, সেখানে তারা অন্তরঙ্গ হয়েছিল। তাদের ভিডিও কি ধারণ করেছে এই শয়তান? এই বিষয়টা নিয়ে তার মাথায় টেনশনে ভরে যায়, সে পাগলের মতো হয়ে যায়। তখনই ঘটনাক্রমে রামের সামনে একটা খবর আসে, যেখানে একই রকম হোটেলে গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করার খবর দেয়া হয়। তখন রামের কাছে মনে হতে থাকে ববিও এই কাজ করছে, তার রিসোর্টে গোপন ক্যামেরা আছে। কিন্তু সে ব্ল্যাকমেল না করে হয়তোবা অন্য কোথাও সেগুলো বিক্রি করে দেয়। আর এতে রামের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মানে কি তাদের ভিডিও অন্য কেউ দেখেছে? রাগে আর টেনশনে সে চিৎকার করতে থাকে, কি করবে বুঝতে পারছিল না। আর এই ভাবনা ভাবতে ভাবতেই জানকীর ওপর থেকে তার অ্যাটেনশন একেবারেই চলে যায়। রাম ভালো করেই মনে করে তখনই তার ল্যাপটপের স্ক্রিনে সেই রুম নাম্বারটা সে দেখে ফেলেছিল। এই জন্য সে রিসোর্টে সে কল করে আর সেই রিসেপশনিস্টকে বলে ওই রুমের ভেতরে যে রয়েছে সেটা রামের বন্ধু। এজন্য তার সাথে রামের যেন কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়। সেই রিসেপশনিস্ট সেই রুমের ল্যান্ডলাইনে কল করে এবং রামের সাথে কানেক্ট করিয়ে দেয়। রাম তাকে বলে দেয় যে তাদের অন্তরঙ্গ মুহূর্তের লাইভ স্ট্রিম হচ্ছে, তারা যেন সেখান থেকে চুপচাপ চলে আসে। তারা পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে ববি যখন সেই লাইভ স্ট্রিম দেখছিল, সে এই কাপলকে এভাবে থমকে যেতে দেখে তার সন্দেহ হয়। তখনই তার মনে পড়ে রাম এখানে আসার পরেই সে ল্যাপটপটা ওপেন করেছিল। হয়তোবা রাম কিছু দেখে ফেলেছে আর রামই তাদেরকে জানিয়েছে। এই জন্য সে রামকে পুরোপুরিভাবে সন্দেহ করতে শুরু করে। সেই দম্পতিকে থামানোর সাথে সাথেই সেই দম্পতিকে কল করে ববি বলে, এই কথা যদি বাইরের কাউকে বলেছো তাহলে তোমাদের সবকিছু শেষ করে দেব। তোমাদের এটা ডার্ক ওয়েবে লাইভ স্ট্রিম হচ্ছিল। এছাড়া তোমাদের এই ভিডিও তোমাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা কন্ট্যাক্টের কাছে আমি সেন্ড করে দেব। সেই দম্পতি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে। এখন তারা কি করবে? দুঃখ কষ্টে তারা সেই রুমেই সুইসাইড করে বসে। ববি যখন এটা দেখে সে একেবারেই খুশি হয়ে যায় যে মাথাও থাকলো না, মাথা ব্যথাও থাকলো না। কিন্তু এরপরে তার মাথায় আসে রামের কথা। তাহলে রামও তো জেনে গেছে, তাকেও তো ছেড়ে দেয়া যাবে না। এদিকে জানকী রামের কয়েকদিনের ব্যবহার দেখে পুরোপুরি টেনশনে পড়ে যায় যে রাম তাকে অ্যাভয়েড কেন করছে, তার সাথে কথা কেন বলছে না। সে বুঝতে পারছিল না যে রামের কি হয়েছে। ঠিক তখনই তার বাসায় কলিং বেল বাজে আর দেখা যায় সেই গুন্ডা কয়েকজন লোক নিয়ে সেখানে চলে এসেছে লোনের ইন্টারেস্ট নেবার জন্য। আর ফ্ল্যাটে ঢোকার পরপরই তারা জানকীর সাথে দুর্ব্যবহার করতে থাকে। এরপরেই যখন রাম সেখানে চলে আসে, সে তো অবাক, এই লোকগুলো এখানে কি করছে, এমন হাঙ্গামা তৈরি করছে কেন? আর এখনো তো সময় হয়নি, এত তাড়াতাড়ি ইন্টারেস্টের টাকা সে কেন দেবে? কিন্তু সেই লোকটা বলছিল তার টাকা এখনই লাগবে, নয়তো এই ফ্ল্যাট ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। এভাবে সে রামকে আর জানকীকে অপমান করছিল। তখনই টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখানে রানেশ চলে আসে আর সেই লোকটাকে দিয়ে দেয়। আসলে রানেশ আবারও জানকীর মন জয় করার চেষ্টা করছিল। এদিকে রামের মনে হতে থাকে জানকী হয়তোবা রানেশকে ডেকেছে। রাম ভাবে জানকী হয়তোবা এখনো রানেশের সাথে কন্ট্যাক্ট রেখেছে। অন্যদিকে রাম তো গরিব, আর যখনই জানকী দেখেছে যে টাকা লাগবে সে রানেশকে ডেকেছে। অন্যদিকে রানেশকে দেখে জানকী অবাক, কারণ জানকী তো তাকে জানেই না। এভাবে সন্দেহের বশে রাম জেদ করে জানকীকে একটা চড় মেরে বসে। জানকীর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে ভাবতেই পারেনি রাম তার গায়ে হাত তুলবে। সে রামকে বলে, সবকিছু না জেনেই তোমার আমার উপরে হাত তোলাটা একেবারেই ঠিক হয়নি। পরের দিন যখন রাম অফিসে আসে, সে আবারও শকড হয়, কারণ তার বস তাকে ডেকে নিয়ে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। রাম পুরোপুরি শকড হয়ে জিজ্ঞেস করে, কেন, তার দোষটা কি? আর তখনই তার বস তাকে বলে আসলে তারা জানতে পেরেছে যে রাম ডিপ্রেশনের রোগী, এক কথায় পাগল। আসলে রুদ্রা অর্থাৎ জানকীর বাবা যখন রামের ব্যাপারে খোঁজ নিয়েছিল, সে সবকিছু জেনে গেছে। আর সে রামের অফিসে রামের এই ইনফরমেশনটা তার বসকে দিয়েছে, যাতে করে সে তার চাকরিটা হারিয়ে ফেলে।
রামের সেই ডিপ্রেশনের রোগটা আবারও ফিরিয়ে আনার জন্য। এই জন্য বিভিন্নভাবে সে তাকে পেরেশান করছে। রাম তার বসকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, কারণ রুদ্রা আগে থেকেই তাকে হুমকি দিয়েছিল যে রামকে কোনোভাবেই চাকরিতে রাখা যাবে না। এদিকে রামের খটকা লাগে অন্য জায়গায়, যে এই তার ডিপ্রেশনের রোগের কথা শুধুমাত্র সে জানকীকে বলেছিল। তার মানে কি জানকী এই কথাটা তার বসকে জানিয়েছে? কিন্তু কেন? এরপরেই মনে পড়ে যে সে জানকীকে চড় মেরেছিল, আর সেই চড়ের প্রতিশোধ নেবার জন্যই হয়তোবা জানকী নিউজটা লিক করে দিয়েছে। এতে রাম আরো বেশি ভেঙে পড়ে। জানকীর প্রতি তার ভালোবাসা আরো কমে যায়। জানকী আর রাম দূরে সরে যায়। আসলে ভুল বোঝাবুঝি মানুষকে ঠিক এভাবেই দূরে সরিয়ে দেয়। এদিকে রানেশ একটি অনাথ আশ্রম কিনে নেয়, আর ঘটনাক্রমে দেখা যায় সে অনাথ আশ্রমের মাঝে মধ্যে রাম আসতো অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে খেলার জন্য, সময় কাটানোর জন্য। কিন্তু রানেশ হঠাৎ করে সেই অনাথ আশ্রমটা কিনে নেয় এবং সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকেই বের করে দেয় সেখান থেকে, আর বলে সে এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করবে। বাধ্য হয়ে রাম সে বাচ্চাগুলোকে তার কাছে নিয়ে যায়, কিন্তু এইখানেও তার এত বড় জায়গা ছিল না যে বাচ্চাগুলোকে বেশিক্ষণ রাখা যাবে। রাম বুঝতে পারছিল না কি করবে। এই বাচ্চাগুলোকে সে তো আর ফেলে দিতে পারবে না, এজন্য সে বাধ্য হয়ে রানেশের কাছে চলে আসে। আর সেখান থেকে আমরা জানতে পারি রানেশ আসলে ইচ্ছে করেই এই অনাথ আশ্রমটা কিনে নিয়েছে, যাতে রামকে সে বিপদে ফেলতে পারে। রাম সেখানে আসতেই রানেশ তাকে অফার করে সে তাকে 50 লাখ টাকা দেবে, যেটা দিয়ে সে অনাথ আশ্রমটা সে আবারও কিনে নিতে পারবে। কিন্তু এই 50 লাখ টাকার বিনিময়ে সে জানকীকে ডিভোর্স দেবে, আর জানকীকে রানেশ বিয়ে করবে। রানেশ রামকে কথা দেয় সে তার চাইতে জানকীকে বেশি ভালো রাখবে, সুখে রাখবে। রানেশ বলে, তুমি এটা নিশ্চয়ই ভালো করে জানো যে জানকী তোমার সাথে একেবারেই ভালো নেই, তুমি ওকে ভালো রাখতে পারবে না, ও একজন মিনিস্টারের মেয়ে। রামও সেটা ভাবে যে রানেশ হয়তোবা সত্যিই বলছে। এই জন্য রাম টাকার অফারটা গ্রহণ করে নেয় আর জানকীকে ডিভোর্স দিয়ে দেয়। এরপরে সেই টাকাটা নিয়ে সে অনাথ আশ্রমটা সে আবারও কিনে নেয়। এদিকে রাম ডিভোর্স পেপার দিয়ে দেয় জানকীকে, আর সেখান থেকে কোনো কথা না বলেই চলে আসে চুপচাপ। এটা দেখার পরে জানকী একেবারেই ভেঙে পড়ে, কাঁদতে থাকে যে তার দোষটা আসলে কি, সে কি করেছে। এদিকে কষ্ট ভোলানোর জন্য রাম তার বন্ধুদের সাথে বসেই ড্রিঙ্কস করছিল, তখনই জানকী তাকে মেসেজ পাঠায় সে সেই রিসোর্টে রয়েছে যেখানে সে একটা বিয়েতে কনে সাজতে এসেছে। আসলে সে কনে সাজানোর কাজ নিয়েছে নতুন। রাম যেন এখানে আসে আর তার সাথে কিছু কথা বলে। এইটা শুনে রাম অবাক হয়ে যায়। যদি জানকী সেই গোপন ভিডিওর বিষয়ে কিছু জেনে ফেলে, এটা জানকী একেবারে মেনে নিতে পারবে না, আর এই জন্য সে দৌড়ে চলে যায় সেই রিসোর্টে। কিন্তু সেখানে দেখা যায় জানকীর পেছনে ঘুরঘুর করছিল রানেশ, তাকে পটানোর জন্য এবং তাকে বিয়ে করার জন্য। রাম সেখানে গিয়ে এইটা দেখে। রাম এমনিতেই মদ খেয়েছিল, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। রাম রানেশকে মারতে শুরু করে, আর সে অন্যের ওয়াইফকে এভাবে কেন ডিস্টার্ব করছে, তার লজ্জা করছে না কেন, তা জিজ্ঞেস করতে থাকে। এইদিকে বিয়ের অনুষ্ঠান চলছিল, যার ফলে সবার সামনেই রানেশ চরম অপমান হয়ে যায়। রানেশ তখন রেগে গিয়ে জানকীকে বলে, তুমি কি ভেবেছো রাম অনেক সহজ সরল আর ভালো? তোমাকে ভালোবাসে তাই তো? আসলেও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছ থেকে 50 লাখ টাকা ডিল করেছে। তুমি ওকে যেমনটা ভাবছো তেমনটা নয়। এইটা শুনে জানকীর মনটা ভেঙে আবারও টুকরো টুকরো হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে রামকে বলে, এমনটা করার কথা ভাবলে কি করে? জানকী আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এইটাই ছিল সেই রাতের ঘটনা, যে রাতের পরের দিন থেকে জানকী নিখোঁজ হয়ে যায়। এরপরে মুভির সেই দৃশ্য দেখানো হয় যেখানে পাহাড় থেকে ফেলে দিয়ে একটি মেয়েকে হত্যা করা হয়েছিল। পুলিশ রামকে সেখানে নিয়ে আসে। রাম মেয়েটার ডেড বডি ভালো করে দেখার পরে বলে, এইটা জানকীর ডেড বডি নয়। জানকীর হাতে একটা ট্যাটু ছিল, মেয়েটির হাতে সেটি নেই। কিন্তু পুলিশ তার কথা শুনতে চাইছিল না, এজন্য মিডিয়ার সামনে সে জোরে জোরে চিৎকার করে বলে, এটা জানকী নয়। আর জানকীর মার্ডার কেসে আমাকে এভাবে মিথ্যে ফাঁসানো হচ্ছে, আমাকে টর্চার করছে। আসলে এই সব কিছুই নাটক। আমি জানি এসব কিছুর পেছনে জানকীর বাবা রয়েছে। জানকীর বাবাই জানকীকে অপহরণ করে আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। আসলে জানকীর বাবা কোনোভাবেই আমার আর জানকীর বিয়েটা মেনে নেয়নি, আর এই জন্যই সে এই কাজটা করেছে। অন্যদিকে পুলিশ যখন আশেপাশে ভালোভাবে তল্লাশি করছিল সেই লাশটার প্রমাণ খোঁজার জন্য, ঠিক তখনই সেখানে আরও একটা লাশ পাওয়া যায়। লাশটা হচ্ছে রুদ্রার ড্রাইভারের, যাকে সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এরপরে সেই লাশের অর্থাৎ ড্রাইভারের পরিচয় শনাক্ত হবার পরপরই মিডিয়ার টনক নড়ে। মিডিয়া পুলিশকে বারবার প্রশ্ন করতে থাকে, পুশ করতে থাকে যে রুদ্রার ড্রাইভার এখানে আসলো কি করে, তার লাশ এখানে পাওয়া গেল কি করে, আর এইটা জানকীর লাশ না হলে জানকী আসলে কোথায়। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় মিডিয়ার সবার কাছে একটা ভিডিও আসে, আর ভিডিওতে দেখা যাচ্ছিল রুদ্রা তার ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পাহাড় থেকে। আর সেইখানে তার ড্রাইভার মারা যাবার আগে রুদ্রাকে বলছিল যে আপনি আপনার স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছেন। এই ভিডিও দেখার পরে পুলিশ বুঝতে পারে যে এখন এই রুদ্রাকে অ্যারেস্ট করা ছাড়া তাদের হাতে কোনো উপায় নেই। আসলে রুদ্রা যখন তার ড্রাইভারকে মেরে ফেলছিল তখন পেছন থেকে কেউ লুকিয়ে ভিডিওটা করেছিল, আর সেটাই মিডিয়ার লোকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ রুদ্রাকে অবশেষে অ্যারেস্ট করে, আর এরপরেই আমরা জানতে পারি আসলে এই কাজগুলো ছিল রুদ্রার সেক্রেটারির। রুদ্রার সেক্রেটারি আসলে কখনোই তাকে পছন্দ করতো না তার এসব অপকর্মের জন্য।
এরপরে রুদ্রা যখন তার লিমিট ছাড়িয়ে যায়, অর্থাৎ তার স্ত্রী এবং ড্রাইভারকে খুন করে, সেই সব প্রমাণ সে মিডিয়ার হাতে তুলে দেয় এবং রুদ্রাকে পুলিশে ধরিয়ে দেয়। এইদিকে পুলিশ জানকীর মিসিং কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে যে জানকী কোথায়, কিন্তু পুলিশ এতক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল রাম জানকীর সাথে কিছুই করেনি। এই জন্য পুলিশ অন্যভাবে ইনভেস্টিগেশন করে, আর তখনই তার একটা সিসিটিভি ফুটেজ পায়। সেই ফুটেজে পুলিশ দেখতে পায় রিসোর্টের বাইরে থেকে মাস্ক পরা একটা লোক জানকীকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরেই পুলিশ গাড়ির নাম্বার প্লেটটা চেক করে, আর এইখান থেকে জানা যায় যে এই গাড়িটা আসলে ববির। কিন্তু ববিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর এরপরেই জানকীকে উদ্ধার করার জন্য ববির সব ঠিকানাগুলোতে পুলিশ রেড শুরু করে। তখনই পুলিশ ববির একটা হোটেলের ফ্রিজ থেকে একটা ছেলের লাশ পায়, যেটা ছিল সেই দম্পতির মধ্যে ছেলেটির, যারা হোটেলে আত্মহত্যা করেছিল। সব প্রমাণ পাওয়ার পর পুলিশ মনে করতে থাকে যে ববিই খুনি। ববি কিডন্যাপ করে মানুষদেরকে খুন করে, আর এই জন্য তারা ববিকে খুঁজতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাম সবকিছু বললেও ববি যে গোপনে লাইভ স্ট্রিম করে সেটা কেন বলছে না? সেটাও একটু পরেই জানতে পারবেন। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেই রাতে জানকী সেখান থেকে চলে এসেছিল কাঁদতে কাঁদতে। রামও তার পিছু পিছু আসে, আর সেখানে জানকী আসার পর জানকী কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি কিভাবে পারলে আমাকে ডিভোর্স দিতে? আর ডিভোর্স দেওয়ার আগে তুমি একটাবার আমার কথা ভাবলে না? আমাদের অনাগত সন্তানের কথা ভাবলে না? এটা শুনে রাম হতবাক হয়ে যায়। জানকী বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি এই খুশির খবরটা তোমাকে দেওয়ার জন্যই ডেকেছিলাম, কিন্তু তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো। রাম তখন তাকে সবকিছু খুলে বলে কাঁদতে থাকে। আমি আমার অজান্তেই কিছু ভুল করে ফেলেছি, আর সেই ভুলগুলো শুধরাতে গিয়ে আরো অঘটন ঘটিয়েছি। এরপরে সে শুরু থেকে সবকিছু খুলে বলে, ববির রিসোর্টে হওয়া লাইভ স্ট্রিম এবং তাদের ভিডিওর কথা। এছাড়া রানেশের কাছ থেকে সে কেন 50 লাখ টাকা নিয়েছে সেটাও খুলে বলে সে। জানকী বলে, এখন কি হবে? আমাদের গোপন ভিডিও কি সবাই দেখে ফেলবে? ওই ববিকে তুমি কিছুই বলনি? তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন রিসোর্টে যখন সেই দম্পতি আত্মহত্যা করে, এরপরেই ববি রামকে কল করে তাকে সাহায্য করার জন্য হুমকি দেয়। সেই দম্পতি তো চলে গেছে, এবার তোর পালা। তুই যদি আমার কাছে আত্মসমর্পণ না করিস তাহলে আমি তোকে শেষ করে দেবো, এমনকি জানকীকেও মেরে ফেলবো। এছাড়া তোদের ভিডিও পাবলিক তো হবেই। যার ফলে রাম বাধ্য হয়ে সেখানে চলে আসে। ববি চেয়েছিল রামকে ডেকে তাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে রাম যখন সেখানে চলে আসে তখন ববিকে দেখার সাথে সাথেই তার মাথায় রক্ত চলে যায়। আবার তার সাইকিয়াট্রিক ট্রমা ট্রিগার হয়ে যায়। ববির মতো নরপিশাচের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই জন্য সে ববিকে মারতে শুরু করে। দুজনের লড়াই হয়, আর কিছুক্ষণ লড়াই করার পরেই দেখা যায় রামের হাতে ববি গুরুতর আহত হয়ে যায়। রামের যখন মাথাটা ঠান্ডা হয় তখন সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঘটনা জানাজানি হলে তার তো জেল হয়ে যাবে, জানকীর কি হবে? এই জন্য সে ঠান্ডা মাথায় প্ল্যান করে। এরপরেই সে ববিকে নিয়ে যায় রেল লাইনের কাছে, তার জামা কাপড় বদলে ভিখিরির জামা কাপড় পরিয়ে দেয়। এছাড়া তাকে অনেক মদ খাইয়ে দেয়। একে তো ববি গুরুতর আহত ছিল, তার উপরে এত ড্রিঙ্কস করানোর কারণে ববি সেই রেল লাইন থেকে উঠতেই পারে না। দেখা যায় চলন্ত ট্রেন এসে ববিকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। রাম এটাই চাইছিল যাতে করে পুলিশ ববিকে আইডেন্টিফাই করতে না পারে। পুলিশও সেটাই ভাবে যে হয়তোবা একজন ভিখারি মদ খেয়ে ট্রেনের নিচে পড়ে গিয়েছিল, আর তারা এইভাবেই কেসটা ডিসক্লোজ করে দেয়। আর লাশটাকেও অন্তিম সংস্কার করে ফেলা হয়, মানে জ্বালিয়ে দেওয়া হয়, যার ফলে ববি যে মারা গেছে এইটার কোনো রেকর্ড পর্যন্ত নেই। এরপরেই রাম আবারও ফিরে আসে ববির বাসায়, আর তার ল্যাপটপ থেকে হোটেল রিসেপশনিস্টকে কল করে আর বলে, আমাদের রিসোর্টে যে দম্পতি আত্মহত্যা করেছিল পুলিশ সেটার ব্যাপারে জেনে গেছে। তুমি এক কাজ করো, তাদের লাশ দুইটাকে আমাদের অন্য হোটেলের ফ্রিজে রেখে দাও, আর আমি দুবাই চলে যাচ্ছি। রাম তার ভয়েসটা চেঞ্জ করে কথা বলছিল, যার ফলে রিসেপশনিস্ট মনে করে যে এটা ববিই ছিল। যেহেতু রিসেপশনিস্ট নিজেই একজন প্রমাণ যে ববি দুবাই চলে গেছে, তাই পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও ববির মিসিং হওয়ার ব্যাপারটা সামনে আসবে না। আর পুলিশ যদি ববিকে খুঁজেই না পায় তাহলে ববি যেটা করতো তার রিসোর্ট সেটা কখনোই সামনে আসবে না। আর ববির ব্যাপারেও তেমন কেউ জানবেও না, সবাই ববিকে ভালো মানুষই জানবে। রামের এই কাজটা করার উদ্দেশ্য ছিল আসলে সেই রিসোর্টে যারা গিয়েছিল তাদের ভিডিও যেন আর লিক না হয় এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এদিকে সবকিছু শোনার পরে জানকী উল্টো রামের কাছে ক্ষমা চায় আর বলে, আমি বুঝতে পারিনি যে তোমার উপর দিয়ে এত ঝড় যাচ্ছে, কিন্তু ববিকে এভাবে ক্ষমা করে দেওয়া উচিত হয়নি। পৃথিবীর জানা উচিত যে ববি আসলে কেমন মানুষ। কিন্তু জানকীও বুঝতে পেরেছিল যে রাম যেটা বলেছে সেটাই ঠিক, তাই জানকী রামকে আরও একটা আইডিয়া দেয়। যে দম্পতি সে রিসোর্টে আত্মহত্যা করেছিল তাদের খুনের দায়ে ববিকে ফাঁসানো যেতে পারে। এছাড়া আমাদেরকে অপহরণ করেছে এই দায়টাও ববির উপর চাপিয়ে দেওয়া যেতে পারে, তাতে অন্তত মানুষ কিছুটা হলেও তার ব্যাপারে জানতে পারবে। এরপরেই সেই রাতে জানকী আর রাম চলে আসে ববির হোটেলে, আর এরপরেই ফ্রিজ থেকে দম্পতিদের মধ্যে মেয়েটির লাশ নিয়ে আসে পাহাড়ের কাছে, আর সেখানে মেয়েটিকে জানকীর কাপড় পরিয়ে দেয়। এতে করে এক ঢিলে দুইটা কাজ হবে। প্রথমত পুলিশ ভাববে যে এটা জানকীর লাশ, তারা তদন্তটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। আর এরপরেই যখন প্রমাণ আসবে যে সেটা জানকী নয়, অন্য একটা মেয়ের লাশ, পুলিশ তখন সেই দিকে মোড় নিতে শুরু করবে, আর তখনই ববির কাজ কারবার সামনে চলে আসবে।
অন্যদিকে ববিকে ফাঁসানোর জন্য দম্পতিদের মধ্যে সেই ছেলেটার লাশ ববির অন্য একটা হোটেলে রেখে আসে, যেখানে পুলিশ গেলে সহজেই সেই লাশটা তারা খুঁজে পায়। তাদের প্ল্যান ছিল ববির হোটেলে যখন সেই ছেলেটার লাশ পাবে তখন পুলিশের সন্দেহটা ববির কাছে চলে আসবে। এছাড়া সেই সিসিটিভি ফুটেজ দেখার পরেই পুলিশের মনে হবে যে জানুকিকে ববি উঠিয়ে নিয়ে গিয়েছে। এই জন্য তারা ববির ফার্ম হাউসেও জানুকিকে বেঁধে রেখে আসে, যাতে করে রাম পুলিশকে সাহায্য করে এবং একটা সময় ববির ফার্ম হাউসে এসে তারা জানুকিকে উদ্ধার করতে পারে। এইদিকে সিসিটিভি ফুটেজে যে লোকটা জানুকিকে অপহরণ করার চেষ্টা করছিল সেটা আসলে রামই ছিল। রাম ববির গাড়িটাকে সেখান থেকে এয়ারপোর্টের কাছে এনে রেখে যায়, যাতে করে পুলিশ মনে করে যে ববি দেশের বাইরে চলে গেছে। পুলিশ তার খোঁজে লেগে থাকবে, কিন্তু কখনোই তার খোঁজ পাবে না। আর এইভাবেই এই কেসটাও কোনোদিনই ডিসক্লোজ হবে না। অবশেষে রাম আর জানকীর পুরো প্ল্যানটাই সফল হয়। ববির মুখোশটা অনেকটাই সবার সামনে খুলে যায়। ববি মরণের পরেও শাস্তি পায়। অন্যদিকে জানকীর বাবা রুদ্রাও পুলিশের হাতে ধরা পড়ে, আর রাম পুলিশের সাহায্যে জানকীকে সেখান থেকে উদ্ধার করে। আর অবশেষে দেখা যায় রাম আর জানকী একে অপরকে ডিভোর্স দেবে না, তার সিদ্ধান্ত নিয়েছে তারা একসাথেই থাকবে। আর এইখানেই মুভিটি শেষ হয়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আল্লাহ হাফিজ।